অনেক দিন আগের কথা। আমি মনে হয় তখন ক্লাস 5-এ ছিলাম। তখন সেই ঘটনাটি ঘটেছিল। আর এই ঘটনাটি রাতে ঘটেছিল। আমাদের বাড়িতে দুটি পুকুর আছে, যেগুলো আমাদের লিজ নেওয়া হয়েছিল তখনকার সময়ে। সেখানে অনেক মাছ চাষ করা হতো, আর এজন্য পানিতে পোনা ছাড়া হয়েছিল। তবে ওই সময় হালকা বৃষ্টি ছিল। আর আমাদের পুকুরগুলো যেহেতু জমির পাশে ছিল, সেই অনুযায়ী কিছু দেশি মাছ পুকুরে নিয়ে আসার একটি পদ্ধতি ছিল। গ্রাম অঞ্চলের এইরকম পরিবেশের পুকুরের পাশ কেটে দেওয়া হয়, যাতে পুকুরের পানি বেশি হয়ে গেলে সেগুলো জমিতে চলে যেতে পারে, আর পানি যাওয়ার কারণে জমির মাঝে থাকা মাছগুলো পুকুরে আসতে পারে। এইভাবে দেশীয় মাছ পুকুরে আনা হয়। তবে জমির যে কোনো মাছই আসে পুকুরে। এভাবেই আমাদের পুকুরে মাছ আনা হতো এবং অতিরিক্ত পানি বের করে দেওয়া হতো। পুকুরের দক্ষিণ পাশে জমি ছিল। পুকুরের জমির মধ্যে 10 থেকে 12 ফিট জায়গা আছে। জায়গাটা দিনের বেলায় কিছুটা অন্ধকার আর ভয়ঙ্কর লাগে। এর কারণ হচ্ছে সেখানে জমির পাশে একটি বাঁশের ঝোপ রয়েছে, আর তার পূর্ব পাশেই রয়েছে কবরস্থান। এর মাঝামাঝিতে বিশাল আকারের তেঁতুল গাছ আছে, যার কারণে জায়গাটা এমনিতেই কিছুটা ভয়ঙ্কর লাগে। আর রাত্রিবেলা তো আরো বেশি ভয়ঙ্কর লাগে। দক্ষিণা বাতাস গায়ে লাগলেও যেন ভারী লাগে ওই জায়গায়। আর এখানে পুকুর আর জমির মাঝে লম্বা করে ড্রেনের মতো কাটা হয়েছে পানি বাইরে নেওয়া এবং মাছ পুকুরে নিয়ে আসার জন্য। তবে পুকুরের অংশে পথ বন্ধ করার উপায় রাখা হয়। যাই হোক, সন্ধ্যাবেলায় আব্বু আর আমার এক কাকা গিয়ে পুকুরের পথ খুলে পানি বের হওয়ার জায়গা করে দিয়েছিল। কারণ সেদিন কিছুটা বৃষ্টি হয়েছিল। রাত 11টার দিকে পানির পথ বন্ধ করার জন্য আব্বু যাচ্ছিল একা। তখন আমি বললাম আমিও যাব আজকে। আর যেহেতু আব্বু মাঝে মধ্যে সেখানে থেকে কিছু মাছ নিয়ে আসতো সন্ধ্যায়, সেই হিসেবে আমি ভাবলাম আমিও দেখব কিভাবে মাছগুলো ধরে। যাই হোক, আমি গেলাম আব্বুর সাথে। প্রথমে পুকুরের সিঁড়িতে দেখলাম কিছু কুচো চিংড়ি পাশে বসে আছে। আমি খুব সাবধানে হাত দিয়ে কয়েকটা ধরে ফেললাম। তখন আব্বু বলল ছেড়ে দিতে, তাই আমি মাছগুলোকে ছেড়ে দিলাম। সেখানে যাওয়ার পরে আমি লাইট ধরে দাঁড়িয়ে আছি। তখন দেখলাম একটা মাছ জমি থেকে পুকুরের দিকে ঢুকছে। তখন আমি আব্বুকে বললাম আমি মাছটি ধরবো। তখন আব্বু বলল ধরতে। এটি যখন পুকুরের কাছাকাছি চলে আসে এবং জালে আটকে গেল, তখন আমি মাছটি ধরে ফেললাম। 2 মিনিটের মতো এটি হাতে ধরে রেখেছিলাম। মাছটি নিয়ে আমি পানি থেকে অনেকটা দূরে দাঁড়িয়েছিলাম, যাতে মাছ পানিতে না পড়ে। তখন আব্বুর হাতে লাইট ছিল। হঠাৎ করে মাছটি আমার হাত থেকে পিছলে মাটিতে পড়ে যায়, কিন্তু পানিতে পড়েনি। লাইটের আলো জায়গায় মাছটা পড়েছিল, কিন্তু এরপর তাকে আর দেখা যায়নি। তখন আমি কিছুটা ঘাবড়ে গেলাম, বারবার এদিক সেদিক খুঁজতে থাকলাম। তখন আব্বু বুঝতে পেরেছিল, কারণ তখন যেন হঠাৎ করেই চারিদিকে খুব জোরে বাতাস শুরু হলো, কিন্তু তখন বাঁশের ঝোপ ছাড়া আর কিছুই নড়ছে না। আর এই দেখে আব্বু আমার হাত ধরে সোজা হাঁটা দিল, কিছুই বলল না। আমি আব্বুকে অনেকবার জিজ্ঞেস করলাম কেন চলে যাচ্ছি, মাছটা তো পাইনি। আব্বু কিছুই বলেনি, শুধু বাড়ির সামনে এসে বলল মাছ পানিতে চলে গেছে। তখন থেকে আমার মনে খটকা লেগে আছে, আব্বু এমন কেন করলো। আমার মনেও কিছুটা ভয় ছিল সেই পরিস্থিতির কথা ভেবে। মাঝে মাঝে তখন মনে হতো হয়তো অন্য কিছু। সত্যি এটি কি মাছ ছিল না? কারণ এইরকম আরো অনেক ঘটনা আমার আব্বুর সাথেই ঘটে গিয়েছিল। আমাকে কিছুই জানায়নি তৎক্ষণাৎ। ঘরে এসেও জিজ্ঞেস করলাম, আব্বু বলল এটি পানিতে চলে গিয়েছে, তাই দেখতে পাচ্ছি না। কিন্তু সত্যি বলতে অনেক খোঁজাখুঁজি করেছিলাম। তারপর ঘুমাতে গেলাম। যদিও সবসময় আমি আর আমার ছোট ভাই আলাদা ঘুমাতাম, কিন্তু সেদিন আমি ভাইসহ আম্মু আর আব্বুর সাথে ঘুমিয়েছি। আব্বু নিজেই বলেছিল যে একসাথে ঘুমাতে, কারণ আব্বুর মনে কিছুটা ভয় ছিল। তার কয়েকদিন পর যখন হঠাৎ আমার ছোট ফুপু এলো, তখন এই রকম কিছু ঘটনা বলতে লাগলো। তখন বুঝলাম মাছরূপী অন্য কিছু আমার হাতে এসেছিল। আর এটা ভাবার সাথে সাথে আমার গায়ে যেন শিউরে উঠল। আর আব্বুও তখন বলল সেদিন আমার হাতে মাছ ছিল না, তাই পড়ার পর আর দেখতে পাইনি আমি। আসলে এটা কতটা সত্যি ছিল তা জানি না, তবে সেই রাতের কথা আমার প্রায় মনে পড়ে। ওই দিকে রাতের বেলা ভুলেও যাওয়া হয়নি আমার আর কখনো। তবে আমার মতে এই রকম ঘটনাগুলো গ্রামাঞ্চলে একটু বেশি ঘটে। আর এটা আমি শুনেছি যে মাছের সাথে মিলিয়ে এই ঘটনা অনেক হয়। এই ঘটনাটি সম্পূর্ণ বাস্তব আর আমার সাথে ঘটে যাওয়া কাহিনী।
এমন কিছু ঘটনা আমার আব্বুর সাথেও ঘটেছিল, তা আব্বুর কাছেই শোনা। আগামীতে আরও একটি পর্বে শেয়ার করব। লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাব। আমি সাইফুল ইসলাম। আমার হোমটাউন গাজীপুর জেলা শ্রীপুর উপজেলার কোনো এক গ্রামে। সঙ্গত কারণে আমি আমার গ্রামটির নাম উল্লেখ করলাম না। ঘটনাটি ভালো লাগলে অবশ্যই আপনি পড়ে শোনাবেন। ঘটনাটি আমার এক বড় ভাইয়ের সাথে ঘটেছে। তিনি পেশায় একজন ডক্টর। তিনি সম্বোধন করেছে বলে আমি বলছি। তিনি আমার 8 থেকে 10 বছরের বড়। ওনার বাড়ি উত্তরবঙ্গের কোনো এক জেলায়। তিনি ঘটনাটি আমার সাথে যেভাবে শেয়ার করেছেন আমি সেইভাবে শেয়ার করছি। আমি তখন ময়মনসিংহ মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। নতুন জায়গা, নতুন মুখ এবং সব কিছু ভালো চিনি না। আমি একটা হোস্টেলে উঠেছিলাম। সেখানে কয়েকজনের সাথে আমার পরিচয় হয়। আমরা 4 জন বন্ধু একসাথে এক রুমে থাকতাম। দিনটা ছিল 2012 সালের দুর্গাপূজার দিন। পুরো হোস্টেল ফাঁকা, কেননা পুরো 6 দিনের ছুটি ছিল আমাদের 4 জনের মধ্যে। আমরা 2 জন কোথাও যাইনি। আমাদের রুমটা ছিল 3 তলা। রাত তখন 2:30। হঠাৎ দরজায় ঠক ঠক শব্দ। আমার ঘুম ভেঙে যায়। কেউ আমার নাম ধরে ডাকলো। আমি স্পষ্ট শুনতে পেলাম। ঠক ঠক শব্দ এত তীব্র ছিল, আমি এক লাফে উঠে বসলাম। আমার সাথে থাকা বন্ধুটিকে ডাকলাম, কিন্তু কোনো সাড়া পেলাম না। কিন্তু বাধ্য হয়ে আমি দরজা খুললাম। দরজা খুলে দেখি আমি রুম থেকে বের হলাম। তখন কিছুটা ভয় পেলাম, কেননা পুরো করিডোরে আমি কাউকে দেখতে পেলাম না এবং করিডোরের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ভালোভাবে দেখে নিলাম, কিন্তু সেখানে কেউ ছিল না। কিছুটা অবাক হলাম, এত রাতে কে বা আমার নাম ধরে ডাকলো। আমি আর কিছুটা না ভেবে রুমে চলে আসলাম। এ ব্যাপারে কাউকে কিছু বললাম না। পরের দিন ছিল 10ম দিন, তাই আমরা বন্ধুরা মিলে বিসর্জন দেখতে গিয়েছিলাম। রাত 10টার আগে হোস্টেলে ফিরে আসলাম। তারপর খাওয়া দাওয়া শেষে শুয়ে পড়লাম। হঠাৎ গত রাতের মতো পর্নারার শব্দে আমার ঘুম ভেঙে গেল। আজকের শব্দটা ছিল শান্ত প্রকৃতির। আমি দরজার কাছে গিয়ে জিজ্ঞেস করছিলাম কে। ওপাশ থেকে কেউ উত্তর দিল, আমি হামিদ চাচা। হামিদ চাচা হলেন আমাদের হোস্টেলের কেয়ারটেকার। আমি তখন দরজা খুলে বাইরে বের হয়ে জিজ্ঞেস করলাম কি দরকার। উনি জানালেন বড় স্যার আমাকে ওনার চেম্বারে এক্ষুনি পাঠিয়েছেন। কথা বলার সময় আমি খেয়াল করলাম হামিদ চাচাকে কেন জানি নার্ভাস ফিল করছে। ওনার মুখটা একটা চাদর দিয়ে ঢাকা। উনি এটুকু বলেই তাড়াতাড়ি চলে গেলেন। আমি একটু অবাক হলাম। বড় স্যার 2 দিন পরে আসার কথা, কারণ যাওয়ার দিন আমাদের বলেছিলেন ওনার আসতে 2 দিন দেরি হবে। তারপর কিছু না ভেবে ওনার চেম্বারে গেলাম। বড় স্যার বলেন ওটি করতে হবে, কোনো নার্স না থাকায় অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমাকে ডেকেছেন। আমি আর কিছু না বলে ওনার সাথে সাথে রুমে গেলাম। উনি আগে থেকে রেডি হয়েছিলেন, আমাকে ড্রেস পরে আসতে বললেন। আমি রেডি হয়ে এসে দেখি ওটি রুমে স্যার নেই। আমি দেখলাম বিছানায় কেউ একজন শুয়ে আছে, আর সেটা সাদা কাপড় দিয়ে ঢাকা। আমি আস্তে আস্তে গিয়ে কাপড়টা সরিয়ে দিলাম। তারপর আমি যা দেখলাম তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমি যা দেখলাম, বিছানায় হামিদ চাচার লাশ পড়ে আছে। তার মুখটা বিভৎস হয়ে গেছে। কেউ দেখলে ভয় পাবে, যে কেউ দেখলে ভয় পাবে। এই দৃশ্য দেখে ভয়ে আমার শরীর ঘামতে শুরু করে। আমি তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে দরজা খুলতে গিয়ে দেখি দরজা খুলছে না। আমি আরো ভয় পেয়ে গেলাম। আমি বুঝতে পারছিলাম না আমার সাথে কি হচ্ছে। ঘামে আমার শরীর অধিকাংশ ভিজে গেছে। অনেক চেষ্টার পর দরজাটা খুলতে সক্ষম হলাম। দরজা খুলে আমি সোজা বড় স্যারের চেম্বারে গেলাম। চেম্বারে গিয়ে দেখি কেউ একজন পিছনের দিকে ঘুরে বসে আছে। আমি স্যার বলে ডাক দিতেই সামনের দিকে তাকালো। তারপর আমি যা দেখলাম সেটা আমি কখনো স্বপ্নে দেখিনি। আমি দেখলাম সেই সবুজ রঙের ড্রেস পরা একটা দেহ চেয়ারে বসে আছে, কিন্তু মাথা নেই, গলা দিয়ে রক্ত ঝরছে। এই দৃশ্য দেখার পর আমি আর স্থির থাকতে পারলাম না। স্যারের চেম্বারেই সেন্সলেস হয়ে পড়ে যাই। তারপর আমার কিছু মনে নেই। পরদিন সকালে আমার নিজেকে আমি আমার রুমে আবিষ্কার করি। আমার পাশে আমার বন্ধু বসেছিল। সে বলল সকালে ঘুম থেকে উঠে আমাকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করে স্যারের চেম্বারে গিয়ে আমাকে দেখে সে। আমি পড়ে আছি। তারপর আমাকে রুমে নিয়ে আসে, আমাকে জিজ্ঞেস করে কি হয়েছিল। আমি তাকে আমার সাথে ঘটা ঘটনাগুলো পুরোটাই বলি। তারপর সে আমাকে যেটা জানালো সেটা শোনার পরে আমি আমার নিজের কানকে বিশ্বাস
করতে পারছিলাম না। সে বলল, গতকাল রাতে বড় স্যার এবং হামিদ চাচা একই বাসে করে আসছিলেন এবং সেই বাস অ্যাক্সিডেন্ট করে। এতে তারা উভয়ই ঘটনাস্থলে মারা যায়। আর জানালার গ্লাসে চাপ লাগে, স্যারের মাথা বডি থেকে আলাদা হয়ে যায়। ঘটনাটি এখানে শেষ হলে পারত, কিন্তু হলো না। এরপর থেকে পুরো ঘটনাটি আমি স্বপ্নে দেখতাম আর চিৎকার দিয়ে ঘুম থেকে জেগে উঠতাম। আমাকে নিয়ে আমার বন্ধুরা খুবই দুশ্চিন্তায় ছিল। তার আর 4-5 মাস পর আমি টিসি নিয়ে অন্য জায়গায় চলে যাই। এরপর আর আমার সাথে কিছু ঘটেনি। আজও জানতে পারিনি কেন আমার সাথে এমন ঘটেছিল, আর আমি কখনোই জানার চেষ্টা করিনি। কিছু কিছু ঘটনার রহস্য থাকাই ভালো। এই ছিল আমার ঘটনা। লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাব। আসসালামু আলাইকুম, আমি নোভা বরিশাল থেকে লিখছি। আশা করি ভালো আছেন। কথা না বাড়িয়ে আমি ঘটনায় চলে যেতে চাচ্ছি। ঘটনাটি ঘটেছে আমার আব্বুর সাথে। আব্বুর তখন বয়স অল্প, বিয়ে হয়নি। তো যাই হোক, আব্বু তার অফিসের কাজে একটা গ্রামে গিয়েছিল তার কলিগদের সাথে। কাজের ফাঁকে আব্বু কলিগদের সাথে গেল একটা খোলা প্রাকৃতিক পরিবেশে ঘুরতে। পাশেই ছিল পুকুর, আর তখন প্রায় সন্ধ্যা নেমে এসেছে। হঠাৎ করুণ কণ্ঠের কান্নার শব্দ। সবাই তাকিয়ে দেখে একটু দূরে একটা পুকুর পাড়ে বসে এক মহিলা, 2 হাঁটুর উপর মাথা গুজে চুল সামনে ফেলে বসে করুণ কণ্ঠে কাঁদছে। আব্বু কলিগদের নিয়ে এগোলো পুকুর পাড়ের দিকে। হঠাৎ আব্বু কথা বলতে শুরু করলো, এই যে মেয়ে, কি হয়েছে তোমার, কাঁদছো কেন? কিন্তু কোনো কথার উত্তর এলো না আব্বুর কাছে। আব্বুর কলিগরা আব্বুকে বলল, ভাই, আমাদের মনে হচ্ছে মহিলা কোনো মানুষ না। আব্বুরও তাই মনে হয়েছিল, কিন্তু তা আব্বু প্রকাশ করেনি। বলল, আরে ভাই, কি যে বলেন এগুলো। আব্বুর কলিগরা বলল, ভাই, আমরা যাই, এখান থেকে চলেন। আব্বু বলল, না, আমি কথা বলে দেখব মহিলার কি হয়েছে, আপনারা যান। তারপর তারা চলে গেল। আব্বু একা দাঁড়িয়ে রইল পুকুর পাড়ে। সে আবার ওই মহিলার সাথে কথা শুরু করলো। বলতে লাগলো, এই মেয়ে, কি হলো, কেন কাঁদছো তুমি, বাড়ি কোথায় তোমার, আর এখানেই বা কেন বসে আছো? আব্বু মহিলাকে এতগুলো প্রশ্ন করার পর একটা উত্তর দিল না মহিলা। কোনো উত্তর না আসাতে আব্বু এবার নিজেও বুঝতে পারলো যে তার সাথে অস্বাভাবিক কিছু ঘটতে যাচ্ছে। তবু আব্বু একের পর এক প্রশ্ন করে চলেছে অদ্ভুত সেই মহিলাকে। হঠাৎ সেই মহিলা মাথা তুলল। অস্বাভাবিক ভয়ঙ্কর চেহারা দেখলো আব্বু। মহিলা হেসে দিল। হাসির শব্দটা ঠিক ঘোড়ার ডাকের মতো। কান পর্যন্ত দাঁত বের হয়ে গেল মহিলার। খুব ভয় পেয়ে গেল আব্বু, কিন্তু প্রকাশ করলো না। আব্বু ছিল 10-12 হাত দূরে মহিলার থেকে, আর সে মহিলা হাসতে 1 পা 2 পা করে এগিয়ে আসছে আব্বুর দিকে। আব্বু অনেক দোয়া জানতো। সে দোয়া পড়তে শুরু করলো খুব আস্তে আস্তে, আর সেই মহিলার দিকে অনেক আস্তে করে ফু দিতে লাগলো। দোয়াটা এতটাই কার্যকর ছিল যে ওই মহিলাটা জ্বলতে শুরু করলো। আব্বুকে বলল, তোর এত বড় সাহস, তুই আমার সামনে দোয়া পড়ছিস? আব্বু বলল, তোর এত বড় সাহস, তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস? তারপর মহিলা আর এগোতে পারলো না, কারণ ওই দোয়াটার জন্য সে আর এগোতে পারলো না। তারপর ওই মহিলা পিছনে হেঁটে হেঁটে দূরে চলে যেতে লাগলো, আর মাথা ঘুরিয়ে ঘুরিয়ে আব্বুর দিকে তাকে সাপের মতো ফুঁসতেছিল। এভাবে অনেকটা দূর চলে যাওয়ার পর মহিলাকে আর দেখতে পাইনি আব্বু। তো এটাই ছিল আমার ঘটনা। লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাব। ঘটনাটি লিখেছেন আইরিন। তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবে বলার চেষ্টা করছি। আজকে আমি আমার জীবনে ঘটে যাওয়া সত্যিকারের একটি ভৌতিক ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। আমি তখন অনেক ছোট, বয়স 12 কি 13 হবে। চট্টগ্রামে বাবার চাকরির সুবাদে জন্মের পর থেকে সেখানেই বড় হয়েছি। বাসা বাড়িতে থাকতাম। বাবার চাকরির ট্রান্সফারের কারণে হয়তো বছরের কয়েকবার বাসা চেঞ্জ করতে হতো। আমরা কিন্তু তেমন বড়লোকি ফ্যামিলি ছিলাম না, তবে বলতে পারেন মধ্যবিত্ত। যেমনই হোক, ছোট থেকে কখনো কোনো কিছুর অভাব অনুভব করিনি। পরিবারের সকল সদস্য মিলে 7 জন হওয়া সত্ত্বেও বাবাকে কখনো পরিবার চালাতে হিমশিম খেতে দেখিনি। চলে যেত এভাবেই দিনের পর দিন, রাতের পর রাত আর বছর। হঠাৎ একদিন বুঝতে পারলাম আমাদের ঘরে নতুন মেহমান আসতে চলেছে। আমাদের সকলের আদরের নাদুস নদুস ছোট ভাই। দেখতে দেখতে মাস পার হতে লাগলো, আর একদিন আল্লাহর অশেষ রহমতে আমাদের ঘর উজ্জ্বল করে আসলো আমাদের ছোট ভাই। আনন্দের কোনো সীমা নেই।
আমরা প্রত্যেককে অনেক খুশি ছিলাম এই মুহূর্তটাকে ঘিরে। আর এভাবে দেখতে দেখতে 40 দিন পার হয়ে গেল। ঘটনাটা ঘটলো এরপর। সময় ছিল তখন সন্ধ্যার দিকে। বাবা একটি বিশাল কাতলা মাছ নিয়ে আসলো। যদিও মাছটা বাসায় রেখে বেশি দেরি করতে পারেনি, অফিসের ব্যস্ততার কারণে চলে গিয়েছিল। আম্মু মাছটাকে ভালো করে কেটে কুটে ধুয়ে রান্না করলো। সময় গড়াতে গড়াতে রাত 9টা বেজে গেল। বাবার এখনো অফিস থেকে আসার খবর নেই। আমার তো বড্ড ক্ষুধা পেয়ে গিয়েছিল, বড় মাছ বলে কথা। তাই আর দেরি না করে মাকে খাবার রেডি করতে সাহায্য করছিলাম। আচ্ছা, এখানে কিছু কথা বলি। আমাদের বাসাটা ছিল 3 রুমের, একদম ত্রিভুজ আকৃতির, আর মাঝেই ছিল কিচেন রুম। তাই রুমের পিছনের দরজা খুলে আমাদের কিচেন রুমে যেতে হতো। আপু পিছনের দরজা খুলে কিচেন রুমে গিয়েছিল কিছু জিনিস আনতে, আর আমি খাবার রেডি করতে একটি মেট বের করছিলাম, যেটাতে আমরা বসে সব সময় খাবার খেতাম। যেই না আমি দরজা বরাবর গিয়ে মেট নেব, এমনিতেই হঠাৎ একটা অবয়ব দেখলাম। আমাদের কিচেন রুমের বাইরে থেকে মেইন ঘরে ঢোকার জন্য চৌকাঠে পা রাখলো। আমি হঠাৎ দেখে থমকে গিয়েছিলাম। মাথা নিচু করে মাদুর ধরে রেখেই দরজার চৌকাঠে কে দাঁড়িয়ে তার যাচাই করছিলাম। দেখতে একদম বন মানুষের মতো, হাতে পায়ে পুরো শরীরে কালো বড় বড় লোম। আমি প্রথমে কি ভাববো বুঝতেই পারছিলাম না। ভয়ে আমার মাথা কাজ করছিল না। যেই না হালকা আন্দাজ করে কিছুটা নড়ে উঠলাম, এমনিতেই ওই কালো বন মানুষের মতো অবয়বটা চলে গেল। আর তো আমার বোঝার বাকি নেই এটা আমি কি দেখলাম। এক চিৎকার দিয়ে দৌড়ে গিয়ে আছাড় খেয়ে মেঝেতে পড়ে গেলাম। তারপর কি হলো বুঝতেই পারছেন। পরে জ্ঞান ফিরে আসার পর দেখলাম সবাই আমার পাশে বসে আছে, বাবাও আছেন। জিজ্ঞাসা করলো কি হয়েছে, আমি কি দেখেছি। পরে সব খুলে বললাম। তারপর শুধু এই ঘটনায় নয়, আরও অনেক কিছু ঘটে গেছে আমার লাইফে। আরও একদিন সময় করে শেয়ার করব। তবে এটাই ছিল আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর একটি সত্যি ঘটনা, যেটা আমি একদম স্পষ্ট নিজের চোখের সামনে দেখেছি, যা একদম ভুলার মতো নয়। লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাব। এই ঘটনাটি লিখে পাঠিয়েছেন সাবি। তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবে বলার চেষ্টা করছি। আমি সাবি, ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্র, নরসিংদী থেকে লিখছি। ঘটনাটি দীর্ঘদিন যাবৎ আমার সাথে ঘটেছে। সবার কাছে কেমন ভয়ের জানি না, কিন্তু আমি এখনো এর সমাধান খুঁজে পাইনি। ঘটনাটি আমার বর্তমানে যেই বাসায় থাকি সেই বাসাকে কেন্দ্র করে। যেহেতু বাসাটি আবাসিক এলাকায়, তাই এর নাম ঠিকানা লিখছি না। আমি, আব্বু, আম্মু, ছোট বোনকে নিয়ে আমার পরিবার। আব্বুর চাকরির ক্ষেত্রে ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্র আবাসিক এলাকায় 20 বছর যাবৎ বসবাস করছি। 2011 সালে 20 সেপ্টেম্বর আমরা আমাদের আগের বাসাটি পরিবর্তন করি। আমাদের বর্তমান বাসাটি ওটি। ঘটনাটি শুরু হয় এর পর থেকে। বাসায় ওঠার 3 দিন পর থেকে 23 সেপ্টেম্বর রাত্র 8টায় বাসার সবাই তখন বাহিরে গিয়েছিল। আমি তখন বাসায় একা। হঠাৎ একটা ঘ্রাণ পেলাম। ঘ্রাণটির প্রতি মুগ্ধ হয়ে যাই আমি এবং ঘ্রাণটির উৎস খুঁজতে শুরু করি, কিন্তু কিছুক্ষণ পরে ঘ্রাণটি যেন হারিয়ে গেল। অতএব আব্বু আম্মু বাসায় আসতেই ওনাদের আমি ঘ্রাণটির কথা বললে তারা বিষয়টা কোনো গুরুত্ব দেয় নাই। 7 বছর পর অগাস্টে 2018 সালে রাত্রে তখন 8টা 25 হবে, বাসায় সবাই ঘুমাচ্ছে। আমি তখন ইউটিউব দেখছি। হঠাৎ সেই সুগন্ধিটি ভেসে আসলো আমার নাকের মধ্যে। আমি তখন ইউটিউব ভিডিও দেখছিলাম, ওই দিকে কোনো খেয়াল নেই। হঠাৎ সুগন্ধ ঘ্রাণটি চেনা চেনা লাগছিল আমার। আমি মনে মনে বললাম, আরে এটা তো বোধহয় সেই ঘ্রাণ। এত বছর পর আবার ভাবলাম, এটা কি কোনো পারফিউমের ঘ্রাণ? এত বছর পর কে এটা ব্যবহার করছে? এত রাত্রে কার বা পারফিউম লাগানো দরকার আছে? এই সব ভাবতে ভাবতে ঘ্রাণটি আবার হারিয়ে গেল। কিন্তু এবার বাসায় এসব কিছু নিয়ে কাউকে কিছু বলিনি আমি। গত সেপ্টেম্বর মাসে দাদু আমাদের বাসায় আসে। তিনি আমাদের সাথে ঘুমায়। একদিন রাত্রে আমি ও দাদু ঘুমাচ্ছি। রাত প্রায় 3টায় আমার ঘুম ভেঙে গেল, কিন্তু সাধারণ কোনো কারণে ঘুমটা ভাঙে নাই। আমি আবার তৎক্ষণাৎ ঘ্রাণটি পেলাম, কিন্তু ঘ্রাণটা অন্য দিনের চেয়ে একটু বেশি সুন্দর লাগছিল আমার কাছে। আজ আমি আর বিছানায় থাকতে পারলাম না। বিছানা থেকে উঠে খুঁজতে লাগলাম ঘ্রাণটি কোথা থেকে আসছে। আমি বাসার এদিক ওদিক তাকিয়ে খুঁজছি ঘ্রাণটি কোথায় থেকে আসছে। পরক্ষণে বুঝলাম ঘ্রাণটি রান্নাঘর থেকে আসছে। আমি রান্নাঘরের দিকে এগিয়ে গেলাম। আমি আস্তে আস্তে রান্নাঘরের দিকে এগিয়ে যাচ্ছি। ঘ্রাণটির সুগন্ধ আরও বেড়েই চলেছে।
আমার খুব ইচ্ছা হলো রান্নাঘরের লাইট অন করে দেখার ইচ্ছা হলো, তখনই এক নিমিষে ঘ্রাণটি হারিয়ে গেল। তারপর রান্নাঘর থেকে বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়লাম। ঘটনাটি দাদুকে বললাম। দাদু বলল, এমন যদি আর কখনো হয় আমি যেন পাত্তা না দিই। এর ঠিক 3 দিন পর আমি যা দেখলাম মনে পড়লে গায়ের লোমগুলো আমার দাঁড়িয়ে যায়। সেই দিন রাত্র প্রায় 3টায় ভেঙে যায় আমার ঘুম। আমি তখন সজাগ। ঠিক তখন দেখলাম আমার রুমের পাশে বাথরুমের দরজার কোণা থেকে কে যেন উঠে দাঁড়ালো। অন্ধকার ঘরের মধ্যে আরও অন্ধকার ছায়ামূর্তি। জিনিসটা দেখতে খুবই চিকন, মাথা চ্যাপ্টা, হাতগুলো অনেক লম্বা। ওটা হাঁটতে হাঁটতে বিছানার বাম পাশে আসে। ভয় তো আমার গলা শুকিয়ে যাচ্ছিল। নিজেকে সামলে নিয়ে ডান পাশে শুয়ে আয়াতুল কুরসি পড়ছি, সেই সাথে অন্যান্য দোয়া পড়তে পড়তে ঘুমিয়ে গেলাম। বাসায় এই কথা কাউকে বলি নাই। প্রতিদিন আমি শরীর বন্ধ করে ঘুমাই, তাই আমার কোনো সমস্যা হয় না। কিন্তু আমার ছোট বোন বলে রাতে কে যেন ওর চুল ধরে টান দেয়। সবাই বলে তোমার লম্বা চুল, তাই বালিশের নিচে থাকে, সেই জন্য চুলে টান লাগে। আমার বোন তা মানতে নারাজ। আমার কাজিন আমাদের বাসায় বেড়াতে আসলে আমার ছোট বোনের সাথে ঘুমায়। একদিন আমার কাজিন চাচি চাচি বলে চিৎকার করা শুরু করলো। ওর ডাকাডাকি শুনে বিছানা থেকে উঠে গেলাম। সে বলল কে যেন ওর চুল ধরে টান মারছে। পরে আমার কাজিন না ঘুমানো পর্যন্ত ওর পাশে বসেছিলাম। পরদিন এই বিষয়টা নিয়ে চিন্তিত হলাম। কোনো উপায় না পেয়ে আয়াতুল কুরসি প্রিন্ট করে বাসায় লাগিয়ে দিলাম। এখন পর্যন্ত আর কোনো সমস্যা হয় নাই। এগুলো আমার বাসায় ঘটে যাওয়া কিছু সত্য ঘটনা। লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাব। আর এই ঘটনাটি লিখে পাঠিয়েছেন আরিশা ইসলাম। তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবে বলার চেষ্টা করছি। সালটা 2012। আমার বয়স তখন 6 বছর। আমার নাম আরিশা। বাসা রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার কোনো এক গ্রামে। কিছু কারণে গ্রামের নামটা প্রকাশ করছি না। আমাদের গ্রামটা ছিল বেশ শুনশান আর নিরিবিলি। গাছগাছালিতে ভরপুর হওয়ায় সূর্যের আলো খুব একটা প্রবেশ করতো না। দিনের বেলাতেও কেমন যেন গা ছমছম করত। ঘটনাগুলো আমার নিজের সাথে ঘটে যাওয়া। তো মূল ঘটনায় আসা যাক। ঘটনা 1। আমার দাদু বাড়িটা ছিল বিশাল বড়, প্রায় 34 শতক জমির উপর। আমাদের আশেপাশে তেমন কোনো বাসা ছিল না। যা 2-1টা বাড়ি ছিল সেগুলো অনেক দূরে দূরে। আমাদের বাড়ির চারপাশে ছিল বিশাল বড় বড় গাছ আর 3টা বড় পুকুর দিয়ে ঘেরা। বেশি গাছগাছালি থাকায় আমাদের বাসায় তেমন একটা আলো প্রবেশ করতো না। আর পরিবেশটাও সবসময় গা ছমছমে থাকতো। আমাদের বাসায় তেমন কোনো সদস্য ছিল না। শুধু আমার দাদু, দাদি, আমার ছোট ফুপু আর আমার মেজো চাচি থাকতেন। বাকিরা চাকরির সুবাদে বাইরে থাকতেন। তখন ছিল শীতকাল। আমার মেজো চাচি ছিলেন ভরা মাসের গর্ভবতী। এমনি এক মধ্যরাতে আমার চাচির প্রসব বেদনা উঠে তিনি একটা মেয়ে সন্তান জন্ম দেয়। আমার দাদি, আমার ছোট ফুপু বাচ্চাটিকে বাইরে উঠানে নিয়ে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছিলেন। আমিও তাদের সাথে বাইরে দাঁড়িয়েছিলাম। হঠাৎ আমার চোখ থেমে যায় পুকুরের ওপর লেবু গাছের তলে থাকা একটা অবয়বের দিকে। অবয়বটি একদম কালো কুচকুচে, মানুষের মতো হাত পায়ের গঠন, কিন্তু চেহারা দেখা যায় না। যেহেতু সেদিন চাঁদনি রাত ছিল, তাই আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম অবয়বটিকে। সে এক দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়েছিল। আমি তখন ছোট ছিলাম, তেমন বুঝতাম না যে ওটা কি ছিল। আমিও এক দৃষ্টিতে সেটার দিকে তাকিয়েছিলাম। হঠাৎ করে অবয়বটি আমাকে হাত ইশারা করে কাছে ডাকতে শুরু করে। তখন আমি আমার ছোট ফুপুকে জড়িয়ে ধরে বলি, ফুপি, ওইটা ওখানে কি দাঁড়িয়ে আছে? আমাদের দিকে তাকিয়ে আছে, আমাকে ইশারা করে কাছে ডাকছে। তখন ফুপি বললেন, কোথায়? আমি আঙুলের ইশারায় দেখিয়ে দিলাম, কিন্তু তারা দেখতে পাচ্ছিল না। ঠিক তখনই তাদের হাতে থাকা ছোট বাচ্চাটা অনেক জোরে কান্না শুরু করলো। তখন আমার দাদি আর ফুপু আমাদের নিয়ে ঘরে গেলেন আর দোয়া দরুদ পড়ে আমাদের দুজনের গায়ে ফু দিলেন। আমার দাদি 5 ওয়াক্ত নামাজ পড়তেন, তাই একটু একটু ঝাড়ফুঁকও জানতেন। সেই দিন রাতে আমার গা কেঁপে জ্বর উঠেছিল এবং বেশ কয়েকদিন আমি অসুস্থ ছিলাম। পরে এক হুজুর এসে আমাকে ঝাড়ফুঁক করেন। তারপর আমি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠি। ঘটনা এখানেই শেষ নয়। ওই ঘটনার পর আমার নানু আমাকে নিয়ে আসেন। বলে রাখা ভালো, আমার বাবা মা চাকরির সুবাদে বাইরে থাকতেন, তাই আমি দাদু বাড়ি এবং নানু বাড়ি এই দুটি জায়গায় থাকতাম। আমার নানু বাড়ি ছিল শহরের ভিতর।
তো এভাবে কিছুদিন ভালোই কেটে যায়। একদিন নানু কাজের সুবাদে অনেক দূরে যান, বাসায় আসতে অনেক রাত হবে। এদিকে নানি তরকারি রান্না করবেন, কিন্তু ঘরে কোনো বাজার নেই, তাই নানি আমাকে বাজারে পাঠান ডিম আনার জন্য। তখন রাত প্রায় 8টার কাছাকাছি। আমার নানু বাড়ি থেকে বাজার যাওয়ার দুটি রাস্তা ছিল। একটা রাস্তা মেইন রোড দিয়ে 10 মিনিট হাঁটলেই বাজার, আর বিপরীত রাস্তায় একটা বড় জমি পার হলেই বাজার। তো নানি আমাকে জমিটা দিয়েই বাজারে নিয়ে যাওয়ার জন্য বের হন বাসা থেকে। লোকমুখে শোনা ছিল যে ওই জমিটা ভালো না, অনেক খারাপ কিছু সেখানে থাকে, অনেকে নাকি দেখেছে। যেহেতু আমার রাশি ভালো না, তাই নানিও আমার সাথে যান ওই জমির মাঝ দিয়ে। জমির মাঝে একটা বাঁশের সাঁকো ছিল। যখন বন্যায় পানি উঠতো তখন সবাই ওই বাঁশের সাঁকো দিয়ে চলাচল করত। তো নানির সাথে যখন আমি জমির মাঝ দিয়ে যাচ্ছিলাম, তখন দেখি ওই বাঁশের তৈরি সাঁকোর নিচে দোল খাচ্ছে আগের দেখা ওই অবয়বটির উচ্চতা ছিল 10-12 বয়সের বাচ্চাদের মতো। আমি অনেকক্ষণ ওই দিকে তাকিয়ে থাকার পর নানিকে বললাম, নানি, এত রাতে ওইখানে কালো ওইটা কি দোল খাচ্ছে? নানি বললেন, কোথায় দোল খাচ্ছে? আমি আঙ্গুলের ইশারায় দেখালাম তাকে, ওই যে দেখো। কিন্তু নানি দেখতে পেলেন না, তবে কিছু একটা আন্দাজ করে আমাকে তার বুকের সাথে চেপে ধরে বাসায় নিয়ে আসলেন। আমার আর ডিম কেনা হলো না। তারপর সেদিন আবার আগের মতো আমার জ্বর আসে। পরে নানু এসে সব শুনে আমাকে এক বড় মাওলানার কাছে নিয়ে গেলেন। তিনি ঝাড়ফুঁক করে আমাকে বড় একটা তাবিজ দিলেন এবং বললেন, সাবধানে রাখবেন তাবিজটা যেন হারিয়ে না যায়। ওখান থেকে বাসায় আসার 2 দিন পরেই আমার গলা থেকে হঠাৎ তাবিজটা উধাও হয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পরেও আর পাওয়া যায়নি। সেদিন বিকালে আমি নানির সামনে বসে খেলা করছিলাম। ঠিক সেই সময় আম্মু ফোন দিয়ে আমার নানিকে বললেন, আরিশা কোথায়? নানি বললেন, আমার সামনে বসে খেলা করছে। তখন আম্মু বললেন, তাহলে আমার সামনে বসে মাংস খাচ্ছে কে? 1 পাতিল মুরগির মাংস রান্না করছি। অফিস থেকে এসে রুম খুলে দেখি আরিশা মাংস খাচ্ছে। পরে নাকি আম্মুর কথা শুনে আমার মতো দেখতে এক জিনিসটা হাসতে হাসতে রুম থেকে বের হয়ে হঠাৎ উধাও হয়ে যায়। তখন সবাই বুঝতে পারে ওটা কি ছিল। মাঝে মাঝে নাকি আমাকে খুঁজে পাওয়া যেত না, আবার হঠাৎ করেই আমাকে একসাথে 2 জায়গায় দেখতে পাওয়া যেত। তো এসব দেখে অতিষ্ঠ হয়ে আমার বাবা মা আমাকে আরেকজন মাওলানার কাছে নিয়ে যান, আর উনি অনেক বড় মাওলানা ছিলেন। ওখানে যাওয়ার পর উনি যা বলেন তা শুনতে আমার বাবা মা মোটেও প্রস্তুত ছিল না। উনি বলা শুরু করলেন, আমার মা যখন 8 মাসের গর্ভবতী ছিলেন, তখন আমার দাদু বাড়ির সবাই মিলে বিয়ের অনুষ্ঠানে যায়। বিয়েটা ছিল আমার বাবার ফুফাতো বোনের। বিয়ে শেষ হতে হতে অনেক রাত হয়ে যায়, আর আমার মায়ের শরীরটা বেশি ভালো না থাকায় মা তাড়াতাড়ি বাসায় ফিরে আসতে চায়। তো আমার দাদুর এক বোন আমার মাকে নিয়ে বাসা ফিরে আসার উদ্দেশ্যে রওনা করেন। উনি তাড়াতাড়ি বাসায় ফিরে আসার জন্য শর্টকাট রাস্তা বেছে নেন। রাস্তাটি ছিল জঙ্গলের ভিতর দিয়ে, আর আমার মা ছিল ভরা মাসের গর্ভবতী। তো ওনারা আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসে, আর জঙ্গলের ভিতরে ছিল একটা শিমুল গাছ। আমার মা কিছুটা হাঁপিয়ে পড়ায় ওই শিমুল গাছটার নিচে একটু বসে। ওইখান থেকে নজর পড়ে আমার উপর, আর সেদিন থেকে ওটা আমার সঙ্গী হয়ে যায়। মূলত ওইটা ছিল একটা জিনের বাচ্চা, যার বয়স ছিল প্রায় 119 বছর। আমি পেটে থাকা অবস্থায় সে আমার সঙ্গী হয় এবং একটা বন্ধুর মতো সবসময় আমার সাথেই থাকতো। আমারও মনে আছে, আমি ছোটবেলায় একটা বাচ্চার সাথে খেলতাম যে হঠাৎ করে উধাও হয়ে যেত। আমার দাদুর আদা বাগান ছিল, সেখানে আমি একটা বাচ্চার সাথে খেলতাম, কিন্তু কেউ আসলে দেখতো আমি একাই খেলছি, আর সে হঠাৎ উধাও হয়ে যেত। সে নাকি বিভিন্ন সময়ে বিভিন্ন রূপ নিয়ে আসতো, এমনকি সে আমাকে পড়াতো। সে নাকি অনেক জ্ঞানী ছিল। ওই হুজুর জানায় ওই জিনকে কেউ ছাড়াতে পারবে না। এই জিনটা ভালো, আমার সাথে নাকি ভাই বোনের মতো থাকতো। ওই হুজুর আরও বলেন, যখন আমার 12 বছর বয়স হবে তখন নাকি সে নিজেই চলে যাবে। সে মাঝে মাঝে নিজের রূপে আসতো, আর সেই কারণে আমি ভয় পেয়ে মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়তাম। আর আমাকে যে একই সময় 2 জায়গায় দেখা যেত, সেটা নাকি ওই জিন ছিল যে আমার রূপ নিয়ে বিভিন্ন জায়গায় যেত। তাই আমাকে একই সাথে 2 জায়গায় দেখা যেত। তবে সে কখনো আমার ক্ষতি করেনি। আমার 12 বছর বয়স হবার পর থেকে তাকে আর আমি দেখিনি। এখন কোনো তাবিজ বা ঝাড়ফুঁকেরও আশ্রয় নেই না। আলহামদুলিল্লাহ, এখন অনেক ভালো আছি। তবে আমার মনে হয় মাঝে মাঝে সে আমার কাছে আসে, তার উপস্থিতি অনুভব করি, কিন্তু সে আমার কোনো ক্ষতি করে না।
লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাব। এই ঘটনাটি লিখে পাঠিয়েছেন শান্তা। তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবে বলার চেষ্টা করছি। অনেক বছর আগের ঘটনা। সালটা ছিল 2017 সাল। তখন আমি নবম শ্রেণীতে পড়ি। তখন আব্বুও বেঁচে ছিল। আব্বু আমার খালাতো বোন ও খালাতো বোনের জামাইকে দাওয়াত করে, আর তার জন্য আমাদের বাসায় বেড়াতে আসে। আমার খালাতো বোন আর বোনের জামাই 3 দিন ছিল আমাদের বাসায়, আর 3 দিনের রাতেই ঝামেলাটা করে। ঝামেলাটা হলো খালাতো বোন আর ওনার জামাইয়ের মধ্যে কি নিয়ে জানি ঝগড়া হয়। তার মধ্যে আব্বু গিয়ে জিজ্ঞেস করে কি হয়েছে। এর মধ্যে ভাইয়া আর কিছু না বলে বের হয়ে যায়, বাসায় চলে যাবে। আর ভাইয়া জামাই মানুষ, তার জন্য ভাইয়াকে মানানোর জন্য সবাই ব্যস্ত। এর মধ্যে আপুও রাগ করে বের হয়ে চলে যায়। আর আমাদের বাড়ির পাশেই রাস্তা। আপু রাস্তা দিয়ে দৌড়ে যাওয়ার সময় জুতার শব্দ শুনতে পাই, কিন্তু হঠাৎ একটু যাওয়ার সাথে সাথে আমরাও বের হই সাথে সাথে, কিন্তু আপু তখন রাস্তায় ছিল না। রাত তখন হবে 11:30। আমরা খুঁজতে থাকি, আপুকে আর কোথাও পাচ্ছি না আমরা। এরপর হঠাৎ দেখলাম কি, আমাদের এখানে একটা বড় খাল আছে, ওই খালের এই পাশে একটা জুতা পড়ে আছে। আবার একটি জুতা নিয়ে লাইট দিয়ে দেখলাম খালের অন্য একটি পাশে আরেকটা জুতা পড়ে আছে। পরে তো সবাই মিলে খুঁজতে গেলাম, কোথাও খুঁজে পাচ্ছি না। আর এর মধ্যে খালামণিরা সবাই চলে আসে। খুঁজতে খুঁজতে রাত বাজে তখন 2:50। হঠাৎ অনেক কুকুর ডাকার আওয়াজ শোনা যাচ্ছে। ফোনে 2:50 দেখার পরে ফুপু গেট থেকে বের হয় রাস্তায়। হঠাৎ ফুপু দেখতে পায় কুকুরগুলো আপুর পিছনে পিছনে দৌড়ে ডাকছে, সাথে আপুও দৌড়াচ্ছে। ফুপু দেখে সবাইকে ডাকে, আমরা সবাই যাই ওখানে। আর ফুপুকে ধরার সাথে সাথে ফুপু জ্ঞান হারিয়ে ফেলে। এরপর কোনোভাবে সবাই ধরে আপুকে বাসায় নিয়ে আসি। আপুর সারা শরীর একদম ঠান্ডা বরফ ছিল। বাসায় আনার পরে আপুর শরীরের এমন কোনো জায়গা বাদ ছিল না যে নখের 3 আঁচড়ের দাগ নেই। আমরা ভাবছি আপু মারা গেছে, সবাই তো অনেক কান্না। পরে আব্বু বলে চুপ, ওর কিছু হয় নাই, তোরা ওরে ছেড়ে সবাই দূরে যা। এর মধ্যে প্রায় 30 মিনিট পর আপুর জ্ঞান ফিরে আর মাটিতে হাত দিয়ে আবার চিৎকার করতে থাকে। পরে আব্বুর সামনে যায়, আব্বুকে জড়িয়ে ধরে বাঁচাতে বলে। পরে আব্বু বলে কি হয়েছে, কে মারে তোকে? উনি শুধু কান্না করে। এরপরে আমাদের মসজিদের হুজুরকে নিয়ে আসেন। উনি এসে দোয়া পরে ফু দেয় আর কিছু তাবিজ দেয় ওনার সাথে রাখার জন্য। এর মধ্যে এমন করতে করতে সকাল হয়ে যায়। পরে আপুকে জিজ্ঞেস করে কি হয়েছিল। আপু বলে রাস্তা দিয়ে যাওয়ার সময় কালো ছায়ার মতো একজন মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখি আমি। এরপর ওনার কিছু মনে নেই। এর মধ্যে দেখে উনি অল্প অল্প পানির মধ্যে ধান খেতে, আর ওনারে কেউ চেপে চেপে কাদা পানিতে মারতে চাইছে। উনি যখন আয়াতুল কুরসি পড়ে নেয়, ছেড়ে দেয় তখন ওনাকে। এরপর যখন ভুলে যায় তখন আবার চেপে ধরে, আর কালো ছায়ার মতো ছিল আর জোরে নিঃশ্বাস নিচ্ছিল। এর মধ্যে ওনার আবার কিছু মনে নেই। এই ছিল আপুর সাথে ঘটে যাওয়া সেই ভয়ানক ঘটনা। লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাচ্ছি। এই ঘটনাটি যিনি লিখে পাঠিয়েছেন তিনি তার নাম উল্লেখ করেননি। তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবে বলার চেষ্টা করছি। ঘটনাটা আমার মালয়েশিয়া বন্ধু রাফিনের কাছ থেকে শোনা। ঘটনাটা ব্ল্যাক ম্যাজিক নিয়ে। মালয়েশিয়াতে বেশ কিছুদিন আগে একটা নিউজ ভাইরাল হয়। 2 মালয়েশিয়ান বান্ধবী যারা এবং নীরা, এরা একসাথে একটা ফ্ল্যাট শেয়ার করত। যারা ছিল খুব ধার্মিক এবং পরিষ্কার, কিন্তু নীরা ছিল বিপরীত। নীরা পরিষ্কার না থাকায় যারা অনেক বিরক্ত থাকতো। নীরা মাসের পর মাস কাপড় পরিষ্কার করতো না। রাইস কুকারে পোকা না আসা পর্যন্ত সেটা পরিষ্কার করতো না। ঘরে আবর্জনা স্তূপ হয়ে সবসময় থাকতো। যারা অনেক বলার পর নীরার কোনো পরিবর্তন হয় না। বিরক্ত হয়ে নীরার ঘরের ফটো তুলে ফেসবুকে পোস্ট করে দেয়। তারপর পোস্টটা ভাইরাল হয়ে যায়। পরে যারা ফ্ল্যাট পরিবর্তন করে অন্য ফ্ল্যাটে চলে যায়। যারা লাইফ নিয়মমাফিক চলছিল, যারা সিভিল ইঞ্জিনিয়ারিং ছিল, কাজের সাইটে যাওয়ার কাজ শেষে বাসা। প্রবলেম শুরু হয় একদিন। সে বাসার আবর্জনা গাড়িতে নিয়ে ডাস্টবিনে ফেলে সাইটে চলে যায়। সাইটে যখন পৌঁছালো, সাইটের একজন লোক তার গাড়ির দিকে এগিয়ে আসে আর খুব অবাক হয়। যারার পুরো গাড়ি এক ধরনের পোকায় ভরে আছে। সে নিজেও অবাক হয়ে যায়, ময়লা থেকে এত পোকা হওয়ার সম্ভাবনা নেই। তারপরও ব্যাপারটা অপেক্ষা করে তার নতুন ফ্ল্যাটে একটা কালো ছায়া সামনে পিছনে দৌড়ে চলে আসতো। তার অভ্যাস দ্রুত পাল্টে দিতে লাগলো। সবসময় নোংরা থাকতে লাগলো, অসুখ লেগে থাকতো। ফ্ল্যাটে কেউ আসতো না এবং ফ্ল্যাটের মধ্যে অন্য কোনো রুম থাকলেও স্টোর রুমে থাকতে বেশি পছন্দ করত। কেন তা পরে বলছি। পুরো রাত ঠক ঠক আওয়াজ আসতো। 2 মাস চলছে। একদিন ফ্ল্যাট ম্যানেজমেন্ট অফিসে যারার নামে কমপ্লেইন আসে।
প্রচণ্ড দুর্গন্ধ আসাতে তার ফ্ল্যাটের দিকে তাকিয়ে অন্য বাচ্চারা চিৎকার করে থাকতো। তাই অফিস থেকে লোকেরা ইনকোয়ারি করতে আসে। তারা যা দেখলো তা অবিশ্বাস্য। পুরো ফ্ল্যাট ময়লা আবর্জনা দিয়ে, ময়লা পচা কালো পোকা দিয়ে পুরো মেঝেতে হাঁটছে। রাইস কুকার থেকে পোকা উঠছে। যারাকে পাওয়া গেল স্টোর রুমে, প্রায় তন্দ্রাচ্ছন্ন, ক্রমাগত স্টোরের বিড়বিড় করে চোখ জবা ফুলের মতো। পুরো দেয়ালে রক্ত আর পেরেক, আর মেঝেতে ময়লার স্তূপ। তারপর যারার বাবা মাকে খবর দেওয়া হলো, ডাকা হলো হুজুরকে। হুজুর এসে ঘরে ঢুকে অবাক হয়ে গেলেন। ঘর ভর্তি কালো ছায়া এলোমেলোভাবে ঘুরছে। তিনি যারাকে দোয়া পানি করে দিয়ে খেতে দিলেন। যারা পানি পান করলো, যেন সব পরিষ্কার দেখতে পেল। ঘরের অবস্থা দেখে সে কাঁদতে লাগলো। তখনই অনেক জোরে ঝড় শুরু হয়ে গেল। হুজুর দোয়া পরে কিছুটা শান্ত করলেন। যারা ওই ফ্ল্যাট ছেড়ে দিতে রাজি ছিলেন না। তারপর যারা লাইফে সব কিছু ঠিকঠাক চলছিল, বাবা মাও চলে গেল, হুজুর বলেছেন এত বড় কালো শক্তির বিরুদ্ধে খুব ভালো কিছু করতে পারেনি। যারা একজন এক্স বয়ফ্রেন্ড ছিল, একদিন তার ফোন থেকে কল আসলো, আমি মালাক্কা মালয়েশিয়ান স্টেজ রোড অ্যাক্সিডেন্ট হয়েছি, যারা আমাকে সাহায্য করবে প্লিজ। যারা অন্য কিছু বিবেচনা না করে সাহায্য করার জন্য গাড়ি নিয়ে বের হয়ে গেল। যখন কিছুটা নির্জন রাস্তা, তার সামনে মাটি থেকে কয়েক ফিট উপরে বেশি উঠে এলো এক মূর্তি, কালো কাপড়ে ঢাকা। সে আর কেউ না, যারার বান্ধবী নীরা। চিনতে কষ্ট হলো না যারার। এরই মধ্যে যারা মারাত্মক দুর্ঘটনা ঘটিয়ে ফেললো। পরে তাকে হাসপাতালে নিলে সে কমায় চলে যায়। কিছুদিন পরে জ্ঞান ফিরলে যারা লক্ষ্য করে নার্সরা তার কাছে আসতে ভয় পায়। পরে একজন নার্স তাকে জিজ্ঞেস করলে সে বলে কয়েকদিন যারা কমায় ছিল নার্স, আর যখনই তারা পা ঢেকে দিতে চাইতো তখনই তার পা থেকে চাদর সরে যেত এবং পা দুটি জায়গায় অনেকগুলো কালো পা বের হয়ে আসতো। পরে যারা কিছুটা সুস্থ হয়, কিন্তু হাতের কিছু অংশ অবশ হয়ে যায়। হুজুর কী সব বলার পর সে এর পিছনে নীরাকে জড়িত জানায়। হুজুর বলেন নীরাকে খুঁজে বের করে তুমি মাফ চাও। যারা খুঁজতে শুরু করলো নীরাকে। যারা আগের প্রতিবেশী বা বান্ধবীদের জিজ্ঞেস করলো। তারা বলে অনেক দিন ধরে তারা নীরার কোনো খবর পায় না। নীরার বাবা মা অনেক আগে মারা গিয়েছে। যারা এই খবর জানার পর বাড়ি ফিরছিল, লিফটে ওঠার পর সে আগে মূর্তিটা লিফটের মধ্যে দেখা যায়। মিষ্টি একটা হাসি দিয়ে সে বলে, তুমি নীরাকে খুঁজছো? তুমি তো নীরাকে রেখে চলে এসেছো। তুমি আর নীরা যখন একসাথে ছিলে, তোমার কারণে আমরা নীরার আশেপাশে থাকতে পারতাম না। তুমি সব সময় পরিষ্কার করে রাখতে, নামাজ পড়তে, তারপরও আমরা থাকতাম। নীরাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছো নিউজ ভাইরাল করার কারণে, তাই আমাদের তোমার কাছে পাঠিয়েছে। আর আমরা যে কোনো মূল্যে তার প্রতিশোধ নিব। কখনো তোমাকে ছেড়ে যাব না। যারা প্রচণ্ড ভয় পেলেও বলে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমার জীবনটা শেষ করে দিয়েছো। আমি আমার ভুলের জন্য ক্ষমা চাইছি। নীরাকে বলো আমি ভুল বুঝতে পেরেছি। মূর্তিটা বিকট শব্দে হাসতে শুরু করে, বলে অসম্ভব। তোমাকে তিলে তিলে শেষ করায় আমার আশা। আমাদের থেকে মুক্তি নাই তোমার। তারপর যারা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। পরে লোকজন তাকে লিফট থেকে উদ্ধার করে। যারা খুব একটা চলাফেরা করতে পারে না, এখন একা থাকা সম্ভব নয় তার পক্ষে। সে মোটামুটি প্রতিবন্ধীর মতো জীবনযাপন করছে। ব্ল্যাক ম্যাজিকের প্রভাব এখনও তার উপর আছে। পরে নীরার ব্যাপারে হুজুরকে জিজ্ঞেস করলে তিনি বলেন, হয়তো ব্ল্যাক ম্যাজিক দ্বারা যারার জীবনকে শেষ করতে শয়তানের কাছে নিজের জীবন উৎসর্গ করতে চেয়েছিল। তাকে দুনিয়াতে হয়তো আর খুঁজে পাওয়া সম্ভব না। এই ছিল আমার ঘটনা। লিসেনার্স, এবার আমরা আজকের শেষ ঘটনায় চলে যাব। ঘটনাটি যিনি লিখে পাঠিয়েছেন তিনি তার নাম উল্লেখ করেননি। তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবে বলার চেষ্টা করছি। পাবনা জেলার একটা প্রত্যন্ত গ্রামে আমার শৈশব আর কৈশোর কেটেছে। এখানকার স্কুল থেকেই আমি এসএসসি পাশ করেছি। এরপর অবশ্য শহরে চলে আসি। এত কথা বলছি কারণ আমার ঘটনাটা এই গ্রামেই ঘটেছে। আমার সাথে ঘটেছে বললে ভুল হবে, কারণ ঘটনাটা ঘটে আমার মায়ের সাথে। আমি একজন প্রত্যক্ষদর্শী। 1994 সাল। আমি তখন বেশ ছোট, ক্লাস 3-তে পড়ি। একে তো গ্রাম অঞ্চল, তার উপর আমাদের বাড়ি ছাড়া আশেপাশের কোনো বাড়িতে ইলেকট্রিসিটি ছিল না। বলা উচিত আমাদের আশেপাশের বেশিরভাগ বাড়িঘরই কৃষকদের। তাই সন্ধ্যা হবার পরপরই চারিদিকে শুনশান নীরবতা নেমে আসে।
ঝিঝির শব্দ ছাড়া অন্য কোনো শব্দ পাওয়া যায় না। আমাদের বাড়িটা অনেক বড় জায়গা নিয়ে প্রতিষ্ঠিত। বাড়িতে একটা একতলা বিল্ডিং, একটা টিনের ঘর আর একটা রান্নাঘর। গ্রাম বলে রুমের সাথে কোনো টয়লেট লাগানো নেই। বাড়ির পশ্চিম দিকে একটা বিশাল বাঁশবাগান, তার সামনে কিছুদের এগোতেই দুইটা কবর। আমাদের পরিচিত কারো না, আমার বাবা বাড়িটা বানানোর আগে থেকেই সে কবর দুইটা ছিল। যেদিনকার ঘটনা সেদিন রাতে আম্মা আমাকে রাত 2:30টার দিকে ঘুম থেকে জাগান টয়লেটে যাওয়ার জন্য। ছোট মানুষ তো, তাই প্রতিদিন ওই সময়টাতে আমাকে ডেকে উঠানো হতো যাতে বিছানা না ভেজাই আমি। যাই হোক, ঘুম জড়ানো চোখে আমি উঠে টয়লেটে গেলাম। এসে আম্মাকে পেলাম না। কি ভাবলাম মনে নেই, কিন্তু আমি ঘরে ঢুকে বিছানায় উঠে যাই এবং কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ি। এভাবে কতক্ষণ ঘুমিয়েছিলাম মনে নেই, তবে কিছু সময় পর বিকট চিৎকারে আমার ঘুম ভেঙে যায়। প্রথমে ঘাবড়ে গেলেও পরে দৌড়ে রুম থেকে বের হই। দেখি উঠানে আমার আম্মা সেন্সলেস হয়ে পড়ে আছেন। আমার 2 বড় ভাই জলদি জলদি আম্মাকে ধরে ঘরে নিয়ে আসে। সে রাতে অনেক চেষ্টা করেও আম্মার জ্ঞান ফেরানো সম্ভব হয়নি। আমার বাবা সরকারি চাকরি করে, সেই কারণে উনি প্রায় সময় ঢাকায় থাকতেন। বাড়িতে থাকতাম আমরা 4 ভাই বোন। সেই রাতে আমরা অনাথের মতো কেঁদে রাত পার করলাম। আমার আম্মার জ্ঞান ফিরে সকালে ফজরের নামাজের পর। জ্ঞান ফিরলেও তিনি আমাদের সাথে নর্মাল কোনো কথাবার্তা বললেন না। যা বললেন আবোল তাবোল, এবং ছোট থাকার কারণে আমি প্রায় কিছুই বুঝতে পারলাম না। এভাবে প্রায় বছরখানিক কেটে গেল। আমার বাবা আম্মাকে ডাক্তার, কবিরাজ সবখানেই নিয়ে গেল, কিন্তু অবস্থার কোনো উন্নতি হচ্ছিল না। আম্মা প্রায় ঘুমের মধ্যে চিৎকার করে দিয়ে উঠে বলে, আমার হাতটা খেয়ে ফেললো, তোরা জলদি কিছু কর, আমাকে বাঁচা। কিন্তু আমরা ছোট ছিলাম, তাই কিছুই করতে পারতাম না, শুধু কাঁদতাম পাশে বসে। এভাবে চলার পর হঠাৎ একদিন এক কবিরাজের সন্ধান পাওয়া গেল। তিনি আমাদের বাড়িতে আসলেন। আমার আম্মাকে দেখলেন। কবিরাজ এমনিতেই খুব কম কথা বলেন, তাই আমার বাবা অনেক প্রশ্ন করলেও তিনি বেশিরভাগই কোনো কথার উত্তর দিলেন না। শুধু বললেন একটু পায়েস রান্না করতে। পায়েস রান্না করা হলে তিনি তা একটা কলা পাতায় ঢেলে পশ্চিম দিকের কবরগুলোর পাশে রেখে আসলেন। তারপর আমাদের বাড়ির চতুর্দিকে 4 কোণায় 4টা খুঁটি পেতে দিলেন এবং শেষে আমার আম্মাকে কয়েকটা তাবিজ দিয়ে চলে গেলেন। বলা বাহুল্য, সেদিনের পর থেকে আমরা আম্মার মধ্যে পরিবর্তন দেখতে পেলাম। আম্মার সপ্তাহ ঘুরতেই প্রায় সুস্থ হয়ে গেলেন। তারপর আম্মার মুখেই আমরা শুনেছিলাম সেদিনে কি হয়েছিল। সেদিন আমি এক পাশের টয়লেটে ঢোকার পর আম্মা অন্য পাশের টয়লেটে ঢুকেন। আমি টয়লেট করে চলে আসার কিছু সময় পর আম্মা টয়লেট থেকে বের হন। হঠাৎ একটা দমকা বাতাস বয়ে যায় এবং আম্মাকে অবাক করে দিয়ে বাঁশঝাড় থেকে একটা কুকুর বের হয়। উল্লেখ্য যে আমাদের টয়লেটটা বাঁশঝাড়ের পাশেই ছিল। কুকুরটার সাইজ একটা 6 মাসের বাছুরের সমান ছিল। মাথায় 2টা শিং এবং চোখ দুটো যেন আগুনের গলার মতো জ্বলজ্বল করছিল। জিহ্বাটা বেরিয়ে আসে এবং তা থেকে অনবরত লালা গড়াচ্ছে। কুকুরটা বাতাসের বেগে আম্মার সামনে আসে এবং ঠান্ডা চোখে আমার আম্মার চোখের দিকে তাকিয়ে থাকে। তারপরের ঘটনা আর আমার আম্মার মনে ছিল না। এবার একটা রহস্য উদ্ঘাটন করা যাক। আম্মা যখন অসুস্থ ছিলেন তখন তিনি প্রায় ঘরের মধ্যে বলতেন, আমার হাতটা খেয়ে ফেললো। এটা যখন ওনাকে জানানো হয় তখন তিনি বলেন তিনি দেখতেন সেই কুকুরটা এসে চিবিয়ে চিবিয়ে ওনার হাতটা খাচ্ছে। আপনারা হয়তো বলবেন ঘটনাটা বানানো, তাতে আমার কিছু যায় আসে না। তবে সেই অবস্থা আমরা 4 ভাই বোন পার করেছি। মহান আল্লাহর কাছে প্রার্থনা করি এমন সময় যেন কারো কাটাতে না হয়, কারণ আম্মা ঘরের মধ্যে তখন অনেক রকম কথা বলতেন, যা শুনে প্রায় মনে হতো আম্মা হয়তো আর বাঁচবে না। আম্মা কি কথা বলতো তা এখন আমার পুরোপুরিভাবে মনে নেই, তবে খাওয়া দাওয়ায় অনেক সমস্যা হতো, কারণ আমরা কেউই রান্না করতে পারতাম না। মহান আল্লাহর ইচ্ছায় আমার আম্মা এখন পরিপূর্ণ সুস্থ। আপনারা সবাই আমার আম্মার জন্য দোয়া করবেন। প্রিয় লিসেনার্স, ঘটনাগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে আমাদের জানান, আর সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনাদের। আপনাদের লাইক কমেন্টগুলো এবং সাবস্ক্রাইব আমাদের নতুন ঘটনা দিতে উৎসাহিত করে। প্রিয় লিসেনার্স, আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনা পাঠাতে পারেন। আমাদের ডেসক্রিপশন বক্সে জিমেল আইডি দেওয়া আছে, bothfmrat@gmail.com। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে ধৈর্যের সাথে ঘটনাগুলো শুনে থাকার জন্য।